দুপুরের পরেই একই কাণ্ড ঘটালো ছাত্রলীগ এবং সাধারণ শিক্ষার্থীরা। এনসিপিকে নিষিদ্ধ এবং ডক্টর ইউনূসকে অবাঞ্ছিত ঘোষণা। এইদিকে সেনাপ্রধান কঠিন আলটিমেটাম দিচ্ছেন অন্তর্বর্তী সরকারকে। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। রাজধানী উত্তাল এবং গতকালকে যখন আমরা বেশ ভয়াবহ চিত্র দেখেছি, ছাত্রদের উপরে পুলিশি নির্যাতন একেবারে নিষ্ঠুরতার চরমে পৌঁছেছে, সেই ডিপ্লোমার ছাত্ররা এবার এনসিপিকে বয়কটের ঘোষণা দিল। গত বছরের জুলাই আগস্টে 7.62 রাইফেল কিভাবে আম জনতার হাতে গিয়েছিল সে তদন্ত করতে চায় সরকারি সংস্থাগুলো। বুয়েটের ছাত্রছাত্রীরা এখন রাজপথে আন্দোলন করছে। কি কারণে তারা এখন রাজপথে? তাদের দাবিগুলো কি? কেন শেখ হাসিনাতে এত বিশ্বাস করি? শেখ হাসিনাতেই আমাদের কেন এত আস্থা? কেন আজকে বাংলাদেশে এই স্লোগান উঠেছে যে শত বাধাতেও হাল ছাড়ি না নেত্রী মোদের শেখ হাসিনা? দর্শক আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অত্যন্ত স্পেশাল। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, এবার ডক্টর মোহাম্মদ ইউনূসকে অবাঞ্ছিত ঘোষণা করেছে, অপরদিকে এনসিপি দলকে নিষিদ্ধ ঘোষণা করেছেন সাধারণ শিক্ষার্থী। প্রিয় দর্শক শ্রোতা, সবকিছু মিলিয়ে শিক্ষার্থীরা কঠিনভাবে ক্ষোভে উঠেছেন সমন্বয়কদের উপর। ওই অপরদিকে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী দেশে প্রবেশ করতেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের পতন নিশ্চিত এবং সমন্বয়কদের গণধোলাই দিয়ে তাদের ফাঁসি দেওয়া হবে, এমন আলটিমেটাম জানানো হচ্ছে। প্রিয় দর্শক, এদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দুপুরের পরেই যে কাণ্ড ঘটিয়েছেন আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক, শেখ হাসিনার কপাল রাতারাতি খুলে যাচ্ছে। যাই হোক, বেশি কথা বাড়াবো না, সরাসরি মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। গভীর রাতে এনসিপিকে বয়কটের ঘোষণা এসেছে এবং সেই ঘোষণা এসেছে ডিপ্লোমা শিক্ষার্থীদের তরফ থেকে। যে মিছিল স্লোগানটা আপনারা শুনেছেন, সেখানে বলা হচ্ছিল এনসিপি বয়কট বয়কট বয়কট। এই বয়কটটা তারা করেছে যেখানে বলা হচ্ছে যে প্রায় 15 লক্ষেরও বেশি ডিপ্লোমার যে শিক্ষার্থী, সেই শিক্ষার্থীরা একযোগে আহ্বান জানিয়েছে যে তারা এনসিপিকে বয়কট করলো। এনসিপিকে হঠাৎ করেই কেন বয়কট করলো, এর পেছনের কারণ অনুসন্ধান করতে গিয়ে জানা গেল যে মূলত এনসিপির দুই শীর্ষ নেতার প্রকৌশলের ছাত্রছাত্রীদের যে আন্দোলন, সেই আন্দোলনের পক্ষে অর্থাৎ ডিপ্লোমাদের জন্য যে কোটার ব্যবস্থা, সেইটার বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে ডিপ্লোমার 15 লক্ষাধিক ছাত্রছাত্রী এবার এনসিপিকে বয়কটের ঘোষণা দিল। নির্বাচন এগিয়ে আসছে, এনসিপি যখন বাজারে বেশ জোরে সোরে প্রচারণা শুরু করছে, এনসিপির নেতারা বিশ্বভ্রমণ করছেন, তারা এখন চীনে রয়েছেন, সেরকম মুহূর্তে গভীর রাতে মধ্যরাতের পরে এই যে এনসিপি বয়কটের ঘোষণা, এটা চাঞ্চল্যের সৃষ্টি করেছে। কেন তারা, কোন ইস্যুতে তারা বয়কট করছে এনসিপিকে? তাদের যে ভাষ্যগুলো জানা গেছে সেটা হচ্ছে যে মূলত সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহর দুটো ফেসবুক পোস্ট, যে পোস্টে তারা বুয়েট সহ প্রকৌশলের ছাত্রছাত্রীদের যে আন্দোলন, সেই আন্দোলনকে সমর্থন করেছে, তাদের উপরে যে পুলিশি নির্যাতন তার বিরুদ্ধে খুবই বলিষ্ঠভাবে অবস্থান নিয়েছে। সেই কারণেই ডিপ্লোমার ছাত্রছাত্রীরা এবার এনসিপিকে বয়কট করলো। কি বলেছিলেন তারা? হাসনাত আবদুল্লাহ ফেসবুক পোস্টে যেটা দিয়েছিলেন সেখানে দেখে নিতে পারেন। ইংরেজিতে পোস্ট দিয়েছিলেন তিনি, সেখানে তিনি লিখেছিলেন, আই স্ট্রংলি কন্ডেমড টুডেজ পুলিশ অ্যাটাক অন বুয়েট স্টুডেন্টস। দেয়ার ইজ নো জাস্টিফিকেশন ফর ইউজিং ফোর্স এগেনস্ট দ্য স্টুডেন্ট রাইটফুল প্রোটেস্ট। অর্থাৎ যে অধিকারের যে আন্দোলন স্টুডেন্টদের, সেই আন্দোলনে কোনোভাবেই পুলিশের এই ধরনের নির্মম অত্যাচারের কোনো এখতিয়ার নেই, এটাই বলার চেষ্টা করছেন। অর্থাৎ এই আন্দোলনকে পুরোপুরি তিনি সমর্থন দিচ্ছেন। অন্যদিকে সার্জিস আলম এই আন্দোলনের পক্ষে গত সন্ধ্যায় যে পোস্ট দিয়েছিলেন, সেই পোস্ট আবার তিনি কারেকশনও করেছেন। প্রথমে তিনি হাসনাত আবদুল্লাহর মতো বুয়েটের আন্দোলন বলেছিলেন, যে বুয়েটের আন্দোলনকে সমর্থন দিচ্ছি। পরবর্তীতে যখন দেখা গেল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়ে তারা যখন প্রতিবাদ করলো এবং তারা বলল যে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার ছোট ভাইরা আছে, এটা ভুলে যাওয়া নয়, আরও যে প্রকৌশল বিশ্ববিদ্যালয়, সারা বাংলাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয় এখানে আন্দোলন করছে, সেগুলো না ভেবে হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম কেন বুয়েটকে ক্রেডিট দিয়ে এই ধরনের পোস্ট দেন? সার্জিস আলম পোস্ট কারেকশন করলেও হাসনাত আবদুল্লাহ পোস্ট কারেকশন করেননি। কারেকশন করা পোস্ট যেটা দেখা যাচ্ছে সার্জিসের, সেখানে একটা পোস্টার দিয়ে তিনি লিখেছেন যে কোনো যৌক্তিক দাবিতে এবং সকল প্রকার কোটার বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় জারি থাকবে। উল্লেখযোগ্য খুবই কথা যে সকল প্রকার কোটার বিরুদ্ধে তাদের অবস্থান জারি থাকবে। প্রকৌশল শিক্ষার্থীদের প্রতিটি যৌক্তিক দাবির সাথে একাত্মতা পোষণ করছি এবং তাদের উপরে হামলার যারা জড়িত তাদেরকে ধিক্কার জানায়। পুলিশকে দিয়ে যৌক্তিক দাবিতে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদেরকে রক্তাক্ত করার সাহস এই প্রশাসন কোথায় পায়, সেই জবাব তাদেরকে দিতেই হবে।
জবাব যেমন চাচ্ছে তেমনি তিনি বলছেন যে সকল প্রকার কোটার বিরুদ্ধে তাদের অবস্থান জারি থাকবে। কিন্তু আমরা দেখেছি যে এই সরকার জুলাই আহতদের জন্য কোটা, জুলাই নিহতদের পরিবারের জন্য কোটা, এটা কোটা ওটা কোটা, বিভিন্ন কোটার ব্যবস্থা করেছে। তখন কিন্তু তারা বিপক্ষে বলা তো অনেক দূরের কথা, তারা বরং এটার পক্ষে অবস্থান নিয়েছে, যেটা নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে যে কোটা বিরোধী আন্দোলন করে এখন কোটার পক্ষে তারা অবস্থান নিচ্ছে। আবার এই যে অবস্থান, তারা প্রকৌশলের ছাত্রছাত্রীদের পক্ষে অবস্থান নিল, তাতে করে ডিপ্লোমার ছাত্রছাত্রীরা খেপে গেল এবং খুবই স্বাভাবিক, কারণ খেপবেই তারা, বিপুল সংখ্যক তারা, এবং প্রকৌশলে আর কতজন শিক্ষার্থী পড়ে, মূলত ডিপ্লোমাতেই সব থেকে বেশি শিক্ষার্থী রয়েছে, 15 লক্ষাধিক শিক্ষার্থী। তারা একযোগে বয়কটের ডাক দিল যে এনসিপিকে তারা বয়কট করছে। এর প্রভাব আগামী ভোটে পড়বে, এর প্রভাব এনসিপির রাজনীতিতে পড়বে এবং মোটামুটি নিশ্চিত করেই বলা যায় যে মানে আজকের মধ্যে হয়তো সার্জিস এবং হাসনাতের পোস্ট হয় সরিয়ে ফেলার ঘটনা ঘটবে, অথবা আবার নতুন ধরনের পোস্ট দেওয়ার ঘটনা ঘটবে, যেখানে এই ডিপ্লোমা শিক্ষার্থীদের পক্ষে কিছু একটা বলা যায় কিনা। আমি প্রথম থেকেই যে শঙ্কাটা করছিলাম সেটা হচ্ছে যে এই প্রকৌশলের ছাত্রছাত্রীরা যে আন্দোলন করছে তার সেটা মেনে নেওয়া সরকারের জন্য যেমন মানে ফরজ হয়ে দাঁড়িয়েছে, মেনে না নিলে বিপদ, আবার মেনে নিলে আরেকটা বিপদ সামনে আসবে, ডিপ্লোমার ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে আসবে, তখন তাদেরকে সামলানো সরকারের পক্ষে অনেক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। সরকার একটা দ্বিমুখী বিপদের মধ্যে পড়েছে, না পারছে এইদিকে যেতে, না পারছে ওইদিকে যেতে, মাঝখানে অবস্থান করার চেষ্টা যখন সরকার করছে, তখন এনসিপির এই দুই নেতা একদিকে অবস্থান নিয়ে 15 লক্ষাধিক ছাত্রছাত্রীর সমর্থন হারিয়ে ফেলছে। গত বছরের জুলাই আগস্টে 7.62 রাইফেল কিভাবে আম জনতার হাতে গিয়েছিল সে তদন্ত করতে চায় সরকারি সংস্থাগুলো। এ নিয়ে গত বছরের 17 সেপ্টেম্বর একটি ভিডিও করেছিলাম আমরা, লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে। সম্প্রতি উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন দ্বিতীয়বারের মতো একই প্রশ্ন তুলেছেন, বলেছেন এখনো এর তদন্ত হয়নি, তদন্ত না করে সরকার অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য পুরস্কার ঘোষণা করেছে। থানা ও এসএসএফ থেকে লুঠাও অস্ত্রগুলো দিয়ে সন্ত্রাসীরা পুলিশের উপর একের পর এক হামলা চালাচ্ছে, ফলে নিরাপত্তার দায়িত্ব দিবে যে পুলিশ, তারাই হয়ে পড়ছে নিরুপায়। প্রশ্ন উঠেছে, সরকার কি আদৌ বেহাত হওয়া অস্ত্রগুলো উদ্ধার করতে চায়, জঙ্গিদের ধরতে চায়? কারণ থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে হলে তো থানা লুটের মামলাগুলো নিয়ে পুলিশকে তদন্তের অনুমতি দিতে হবে। সরকার তো পুলিশের উপর হামলা আর পুলিশ হত্যাকাণ্ডে দায় মুক্তি দিয়ে রেখেছে। একদিকে কাগজে কলমে বলছে অপরাধের জন্য মামলাই করা যাবে না, অন্যদিকে বলছে অপরাধীর খবর দিলে পুরস্কার দেওয়া হবে। সরকার এমন সেলুকাস কর্মকাণ্ডে বিস্মিত আইন শৃঙ্খলা বাহিনীগুলো। আবার থানা ও এসএসএফ এর লুট হওয়া 1350 ভারী অস্ত্র সন্ত্রাসীদের হাতে রেখে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়ার প্রমোদ গুনছে সরকার। ফলে প্রশ্ন দেখা দিয়েছে, সরকার কাদের বাঁচাতে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাকে এত সংকটের মধ্যে ফেলে রেখেছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। দর্শক, গত বছর দায়িত্ব নেওয়ার 4 দিন পর 12 আগস্ট এক বক্তব্য দিয়ে রীতিমতো ঝড় তুলেছিলেন তখনকার স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। একবার শুনে আসি তখন কি বলেছিলেন তিনি সেদিন। যা বক্তব্য শুনলাম সে বক্তব্যতে মনে হচ্ছে পুলিশের ফায়ারিং এ কম লাগছে, এদের সিভিলিয়ান ড্রেসে হাতে 7.62, আপনারা নিজে দেখছেন 7.62 মানে 7.62 রাইফেল। এখন ইনভেস্টিগেশন করার, ম্যাসিভ ইনভেস্টিগেশন দরকার, এরা কারা, কাদের হাতে এই রাইফেল, যেটা প্রহিবিটেড রাইফেল, কাদের হাতে এটা আসছে, এই এলাকাতে কে কারা দিচ্ছে। এখানে শটগানও আছে, এখানে আমি যে কজনের দেখলাম, আমাদের ডাক্তার সাহেব যেগুলো দেখালেন এগুলো পুরো বুলেট 7.62। তো এটা খুবই আমি বলবো যে উদ্বেগজনক। ব্রিগেডিয়ার সাখাওয়াতের বক্তব্য থেকে সুনির্দিষ্টভাবে দুটো পয়েন্ট পাওয়া যায়। 1 নম্বর পয়েন্ট, সিভিলিয়ান পোশাকে 7.62 রাইফেল ব্যবহার করে আনসার গেটের মধ্যে গিয়ে গুলি করেছিল। 2 নম্বর পয়েন্ট, তিনি বলেছেন এর ম্যাসিভ ইনভেস্টিগেশন দরকার, কারণ বিষয়টি খুবই উদ্বেগজনক। এর ব্যাখ্যাও তিনি দিয়েছেন, তিনি বলেছেন এ ধরনের অস্ত্র পুলিশ র্যাব ব্যবহার করে, এটি সিভিলিয়ানের হাতে যাওয়ার কথা নয়। গত বছরের 12 আগস্টে ডেইলি স্টার এই সংবাদটি শিরোনাম দেখেন। সাখাওয়াত হোসেনের বক্তব্য ধরে পত্রিকাটি প্রশ্ন করেছিল ওই তরুণ কারা যারা পুলিশ র্যাবের ব্যবহার করা 7.62 রাইফেল বহন করেছিল। ওই বক্তব্যের জন্য ঝড় বয়ে গিয়েছিল ব্রিগেডিয়ার সাখাওয়াতের উপর। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পোর্টফোলিও তাকে হারাতে হয়েছিল। তারপর থেকে একেবারেই চুপ হয়ে গিয়েছিলেন জনাব সাখাওয়াত। সম্প্রতি আবারও মুখ খুলেছেন তিনি। সেনাবাহিনীর একটি অনুষ্ঠানে তিনি বলেছেন, 4th of August, because there were number of two standing with the rifle there. Their rifle was in a position, and they put down their rifle when they saw us. So we talked, and the procession started. When I went up to near this Shaheen complex, I got a telephone call. And very pointedly said, "Sir, you don't go ahead of it because you are targeted by the snipers." And I asked, "Who is it?" He didn't say anything, and I could understand it from inside our intelligence. Somebody has warned me. So I went few steps, and then I told somebody, it's better that we don't proceed further than
third gate or what Jangir gate. Because if not only me, there could have been many who would have been targeted. দর্শক জনাব সাখাওয়াত গত বছরের 4 আগস্টের কথা স্মরণ করেছেন। ওই দিন অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় তিনি গোয়েন্দাদের ফোন পান, যেখানে তাকে সাবধান করা হয়েছিল তিনি যেন সেনা সীমানার বাইরে না যান, কারণ তিনি সহ অনেকে ছিলেন স্নাইপারের টার্গেটে। এরপর ব্রিগেডিয়ার সাখাওয়াত আবার তুলে ধরেন 5 আগস্ট কিভাবে স্নাইপার ব্যবহার হয়েছিল। 5th of August, maximum snipers killed the leaders of the student leaders. They were all shot here. What it seemed, they were totally professional snipers, could not have been only the Bangladeshi police. অর্থাৎ 5 আগস্ট বেশিরভাগ ছাত্র আন্দোলনকারীদের হত্যার জন্য ব্যবহৃত হয়েছিল স্নাইপার রাইফেল। একেবারে কপালের মাঝ বরাবর গুলি করা হয়েছিল যারা ছিল সম্পূর্ণরূপে পেশাদার স্নাইপার ব্যবহারকারী। গত বছরের 12 আগস্টের কথা আবারও স্মরণ করিয়ে দিয়ে সেই প্রশ্নই তিনি তুলেছেন, কিভাবে সাধারণ পাবলিকের হাতে 7.62 রাইফেলের মতো মারণাস্ত্র সেদিন ছিল। This is what I said in my first instances, that how the rifle, prohibited rifle, went into the hand of the civilian. Many people didn't like it. Anyway, that is what it is. We are yet to have an inquiry on this particular issue. দর্শক, এরপর ব্রিগেডিয়ার সাখাওয়াত যেটি বলেছেন সেটি আরো ভয়ঙ্কর। এর অর্থ হলো তার সেই বক্তব্যের জন্য তাকে মূল্য দিতে হয়েছিল, কিন্তু এখনো এই ঘটনার কোনো তদন্ত হয়নি। একই কথা সরকারকে বলছে পুলিশ বলছে সরকার যদি থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলো উদ্ধার করতে চায় তাহলে দুটি কাজ করতে হবে। কি সেই দুটি কাজ? 1 নম্বর কাজ, প্রত্যেকটি থানা ও পুলিশ ফাঁড়ি লুট হওয়ার ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্ত করা। এটি করতে হলে সরকারকে গত বছরের জুলাই আগস্টে সংগঠিত পুলিশ হত্যাকাণ্ডের বিচার করতে হবে। দ্বিতীয় কাজটি হলো কারাগার থেকে পালানো জঙ্গিদের ধরা, অথচ সরকার এর কোনোটি না করে পুরস্কার ঘোষণা করেছে। অতীত অভিজ্ঞতা হলো পুরস্কার ঘোষণা করে অস্ত্র উদ্ধার আর সন্ত্রাসী ধরতে সফল হওয়া যায় না। একটু দেখে আসি কি পরিমাণ অস্ত্র গোলাবারুদ তখন লুট হয়েছিল আর কি পরিমাণ উদ্ধার হয়েছে, কারণ সংখ্যাটি জানলে বিপদের ভয়াবহতাটা আঁচ করা যাবে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী দেশের 664টি থানার মধ্যে 460টি থানা এবং 114টি পুলিশ ফাঁড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালানো হয়। মোট 5,753টি আগ্নেয়াস্ত্র এবং 6,51,832টি গোলাবারুদ খোয়া গিয়েছিল। গুলি ছাড়াও এর মধ্যে ছিল টিয়ার গ্যাসের শেল, টিয়ার গ্যাস গ্রেনেড, সাউন্ড গ্রেনেড, স্মোক গ্রেনেড, স্টান গ্রেনেড ও টিয়ার গ্যাস স্প্রে। গত বছরের 3 সেপ্টেম্বরের মধ্যে এগুলো ফেরত দিতে বলেছিল পুলিশ। সেপ্টেম্বর থেকে অবৈধ অস্ত্র উদ্ধারের দেশব্যাপী যৌথ অভিযান চালায় অন্তর্বর্তী সরকার, কিন্তু চলতি বছরের 23 আগস্ট পর্যন্ত লুট হয় সব অস্ত্রের মধ্যে উদ্ধার হয়নি 1,363টি, গোলাবারুদের মধ্যে উদ্ধার হয়নি 2,57,720টি। তবে সরকারের চিন্তা বেড়েছে গণভবন এবং সংসদ ভবন থেকে স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এসএসএফ এর লুট হওয়া অস্ত্র এবং অত্যাধুনিক সরঞ্জামগুলো। এসএসএফ এক প্রতিবেদনে জানিয়েছে লুট হয় মোট 32টি অস্ত্র। সব মিলে সেদিন গণভবন ও সংসদ ভবন থেকে এসএসএফ এর লুট হওয়া এবং নষ্ট করা সম্পদের মূল্য ছিল 5,28,00,000 টাকা। গণভবনের এসএসএফ এর অপারেশন কক্ষে বিভিন্ন ধরনের টেকনিক্যাল গিয়ার বা অস্ত্র, গোলাবারুদ, সাজ সরঞ্জাম, বেতার যোগাযোগ ও অপারেশনাল সরঞ্জামাদি স্থায়ীভাবে স্থাপন করা 2টি ভল্টে মজুদ ছিল। সব মিলিয়ে পুলিশ ও এসএসএফ এর লুট হওয়া অস্ত্রের মধ্যে এখনো 32% উদ্ধার করা যায়নি। 1 বছর পর এসে সরকারের ঘুম ভেঙেছে। লুট হওয়া অস্ত্র উদ্ধারের জন্য সরকার পুরস্কার ঘোষণা করেছে। 25 আগস্ট স্বরাষ্ট্র উপদেষ্টা এমন তথ্য জানিয়েছেন। 500 থেকে 5 লাখ টাকা পর্যন্ত পুরস্কার দিবে সরকার। এর মধ্যে লাইট মেশিন গান বা এলএমজির জন্য সর্বোচ্চ 5 লাখ টাকা আর সর্বনিম্ন প্রতি পিস গুলির জন্য 500 টাকা করে পুরস্কার দেওয়া হবে। তবে এই ঘোষণা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসে। প্রথম প্রশ্নটি হলো, কেন এই ঘোষণা ঘটনার 1 বছর পর করা হলো? যদি এই পদক্ষেপ এতই গুরুত্বপূর্ণ হয়ে থাকে তবে কেন এটি এত দেরিতে নেওয়া হলো? এই বিলম্বে একটি বিষয় স্পষ্ট যে সেটি হলো ঘটনার পরপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরাসরি অভিযান এবং গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে অস্ত্র উদ্ধারের চেষ্টা। আসসালামু আলাইকুম। পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সো আজকে কথা বলবো যে আমরা কেন শেখ হাসিনা থেকে এত বিশ্বাস করি, শেখ হাসিনাতেই আমাদের কেন এত আস্থা, কেন আজকে বাংলাদেশে এই স্লোগান উঠেছে যে শত বাধাতেও হাল ছাড়ি না নেত্রী মোদের শেখ হাসিনা। বিশেষ করে আমাকে যখন কেউ প্রশ্ন করে, পার্টিকুলারলি যে বাংলাদেশে আমাকে যখন বিভিন্ন মানুষে যখন প্রশ্ন করে জিজ্ঞাসা করে যে প্রধানমন্ত্রী কি আবার বাংলাদেশে আসবেন, উনি কি প্রধানমন্ত্রী হবেন, উনি কি দলের হাল ধরবেন, তখন আমি নির্দ্বিধায় একদম কনফিডেন্টলি একটি কথা বলি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসবেন, উনি আবার প্রধানমন্ত্রী হবেন। শত বাধাতেও আমরা হাল ছাড়ি না নেত্রী মোদের শেখ হাসিনা। আসলে এই কথাটি কেন বলি, এটির পিছনে যৌক্তিকতা কি, কেন ইতিহাস কি বলে, আসলে একটু ইতিহাস পর্যালোচনা করে দেখি যে আসলে কেন আমরা এই কথাটি বলতে পারি নির্দ্বিধায় নিশ্চিন্তে যে শত বাধাতেও হাল ছাড়ি না নেত্রী মোদের শেখ হাসিনা। কেন তার প্রতি আমাদের এই অগাধ বিশ্বাস? আসলে একটু দেখি। আসলে আমরা যদি একটু অতীতে ফিরে দেখি তাহলে আমরা যদি দেখি যে 1975 সালের 15ই আগস্ট যখন জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করা হলো,
হত্যা করার পরে বাংলাদেশ আওয়ামী লীগ একদম নিস্তব্ধ হয়ে গিয়েছিল। মানুষের মনে প্রশ্ন ছিল যে আদৌ, যেহেতু যে দলের ফাউন্ডিং ফাদার, একটা দেশের ফাউন্ডিং ফাদারকে, একটা দলের প্রধানকে যখন মেরে ফেলা হয়েছে, তার পুরো পরিবারকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে, ওই পরিবারের কোনো পুরুষ সদস্যকে রাখা হয়নি, সবাইকে হত্যা করা হয়েছে। তখন এই দলের কে হাল ধরবে, দলটা আদৌ টিকবে কিনা, এগুলো নিয়ে মানুষের মনে অনেক সন্দেহ ছিল, অনেক প্রশ্ন ছিল, অনেক দ্বিধা ছিল মানুষের মনে। তখন ৭৫ সালের পর থেকে দীর্ঘ পথ পরিক্রমা পাড়ি দিয়ে ৭৫ থেকে ৮১ সাল পর্যন্ত শেখ হাসিনা ভারতে অবস্থান করেন। ভারতে অবস্থান করার পরে ১৭ই মে ১৯৮১ সালে উনি বাংলাদেশে আসেন। এই যে দীর্ঘ সময় ৭৫ থেকে ৮১ সাল পর্যন্ত উনি যে ভারতে ছিলেন, ওখান থেকেই উনি, ভারতে থেকেই উনি বাংলাদেশের বিভিন্ন নেতাকর্মীদের, আওয়ামী লীগের তৃণমূল থেকে নিয়ে সমস্ত নেতাকর্মীদের সাথে উনি যোগাযোগ রক্ষা করে চলেছেন এবং বাংলাদেশের নেতারাও ভারতে গিয়ে ওনার সাথে যোগাযোগ করেছেন। তারপরে দীর্ঘ রাজনৈতিক প্রচেষ্টার ফলে এবং অভিজ্ঞতার ফলে সাহস নিয়ে ১৯৮১ সালের ১৭ই মে উনি দেশে ফিরে আসেন। দেখেন, চিন্তা করেন যে একজন মানুষ ৬ বছর ভারতে অবস্থান করেছে, ভারতে অবস্থান করে বাংলাদেশে একটা দেশের রাজনৈতিক দলের প্রধানকে, তার বাবাকে, তার পরিবারের সবাইকে শেষ করে দিয়েছে। একবার শুধু চিন্তা করুন যে এই ঘটনাটা যদি আপনার বেলায় হতো, আপনার বাবা, মা, ভাই, বোন সবাইকে যদি হত্যা করে ফেলতো, তাহলে আপনি মানসিকভাবে কেমন থাকতেন বা আপনার কাছে আপনার অবস্থাটা কি হতো? সেই জায়গা থেকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পুরো পরিবারকে হারিয়ে দীর্ঘ ৬ বছর বিদেশে অবস্থান করে, কষ্ট করে, তিল করে এই বাংলাদেশ আওয়ামী লীগকে পুনর্গঠিত করে ১৭ই মে ১৯৮১ সালে বাংলাদেশে ফিরে আসেন। তারপরে বাংলাদেশে ফিরে আসার পরে ওনাকে কিন্তু বাংলাদেশে ধানমন্ডি ৩২ নম্বরকে যেতে দেওয়া হয় নাই, ওখানে গিয়ে ফুল দিতে যেতে দেওয়া হয় নাই, অনেক বাধা বিপত্তি তাকে পার হতে হয়েছে। তাকে এই গত ৫ই আগস্ট সহ মোট ২০ বার এই শেখ হাসিনাকে হত্যার জন্য চেষ্টা করা হয়েছে। তারপরেও উনি কোনো বাধাতেই থামেন নাই। দীর্ঘ আন্দোলন, সংগ্রাম, লড়াইয়ের পরে দীর্ঘ ২১ বছর পর বাংলাদেশ আওয়ামী লীগকে শেখ হাসিনার নেতৃত্বে আবার ক্ষমতা আনে। এরই নাম হচ্ছে শেখ হাসিনা। তো এই জন্যই আমরা বলি, এই যে আজকে বাংলাদেশের স্লোগানটি উঠেছে যে শত বাধাতেও হাল ছাড়ি না, নেত্রী মোদের শেখ হাসিনা। কেন হাল ছাড়ি না? বিকজ ২১ বছর পর একটা দলের নেতাকে, ওই নেতার পরিবারকে সবাইকে শেষ করে দেওয়ার পরেও একজন লৌহ মানবী আয়রন লেডি, যার নেতৃত্বে একটি দল ক্ষমতায় এসেছে, সেই নেত্রীর নাম হচ্ছে শেখ হাসিনা। তারপর আপনি যদি চিন্তা করেন যে 111-এর সময় তাকে মাইনাস করার জন্য কত চেষ্টা করা হয়েছিল, তাকে দীর্ঘ প্রায় ২ বছরের কাছাকাছি সময় তাকে জেলে থাকতে হয়েছে। 111-এর সময় কিন্তু আমাদের ২টা শ্রেণীর বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছে। একটা হচ্ছে সংস্কারপন্থীদের বিরুদ্ধে, আর একটা অংশ হচ্ছে সেনা শাসকদের বিরুদ্ধে, ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের বিরুদ্ধে। 2টা শক্তির বিরুদ্ধেই শেখ হাসিনা জেলে থাকা অবস্থায় আমরা আওয়ামী লীগের নেতাকর্মীরা লড়াই করি। আমার মনে আছে এই কথাটা এই কারণে বললাম 111-এর কথা, যে 111-এ একজন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদকের বাসায় আমি তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সহ আমরা 3 জনে গিয়ে গুলি করে আসছিলাম। উনি সংস্কারপন্থী ছিল, এই জন্য ওনাকে স্টপ করানোর জন্য। সো এই পরিস্থিতি পার হয়ে 2টা শক্তির বিরুদ্ধে লড়াই করে শেখ হাসিনা গণতন্ত্রের জন্য আপোষ করেন নাই। তারপরে 2008 সালে নির্বাচন হয়েছে, তারপরে উনি ক্ষমতায় এসেছেন। উনি কিন্তু কোনো শক্তির কাছে উনি মাথা নত করেন নাই। উনি হচ্ছেন একজন হার না মানা সংগ্রামী নেত্রী। ওনার জীবনে দীর্ঘ লড়াই সংগ্রাম করে 20 বার যাকে হত্যা করার জন্য চেষ্টা করা হয়েছে। প্রিয় দর্শক, আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। প্রিয় দর্শক মন্ডলী, আজকের এই ভিডিও সম্পর্কে যেসব আলোচনা শুনলেন বা আজকের এই ভিডিওতে যে প্রতিবেদন দেখতে পেলেন, এই সম্পর্কে আপনাদের মতামত কি? প্রিয় দর্শক মন্ডলী, আপনাদের ব্যক্তিগত তথ্য মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন। প্রিয় দর্শক মন্ডলী, ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে খুব শীঘ্রই নতুন আপডেট বিগ নিউজ নিয়ে। সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ।